রাতের অন্ধকারে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, তখন বিশ্বের প্রতিটি বড় গোয়েন্দা সংস্থার অফিসগুলোতে জ্বলছে আলো। কম্পিউটার স্ক্রিনের নীল আভায় উদ্বিগ্ন চেহারায় বিশ্লেষকরা একের পর এক উপগ্রহ থেকে পাঠানো ছবি ঘাঁটছেন। ওয়াশিংটনের পেন্টাগনের সামরিক কর্মকর্তাদের জরুরি বৈঠক শেষ হতে না হতেই শুরু হচ্ছে আরও একটি। ঠিক একই সময়ে হাজার মাইল দূরে বেইজিংয়ের সামরিক সদর দপ্তরেও চলছে একই তৎপরতা। এই অস্বাভাবিক নীরবতা, এই চাপা উত্তেজনা আসলে কিসের ইঙ্গিত বহন করছে তা বুঝতে পারছেন কেবল ভূরাজনৈতিক গভীর খেলা যারা বোঝেন সেই সব মানুষরাই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন জ্বলছে যেন ভারী কালো মেঘ। পারস্য উপসাগরের উপকূলীয় এলাকার বাতাসে মিশে গেছে এক অদ্ভুত টানটান উত্তেজনা। স্থানীয় জেলেরা সমুদ্রে যেতে ভয় পাচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করছেন। বিমা কোম্পানিগুলো হঠাৎ করে প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কেউ প্রকাশ্যে কিছু না বললেও সবাই যেন জানেন একটা বড় ঝড় আসছে। প্রশ্ন হলো, সেই ঝড় কখন আঘাত হানবে এবং তার তীব্রতা কতটা ভয়াবহ হবে। সম্প্রতি ফাঁস হওয়া একটি স্যাটেলাইটের ছবি পুরো বিশ্বে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ছবিটি দেখে অভিজ্ঞ সামরিক বিশ্লেষকরাও চমকে গেছেন, কারণ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমেরিকার বিশালাকার একটি যুদ্ধজাহাজ ইরানের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। এটি শুধু কোনো সাধারণ জাহাজ নয়, এটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, যা মূলত সমুদ্রের বুকে ভাসমান একটি সামরিক শহর বলা চলে। জাহাজটির অবস্থান এতটাই উপকূলীয় কাছে যে ইরানের স্থানীয় মানুষজন খালি চোখে দেখতে পাচ্ছেন সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের দৈত্য। কেন আমেরিকা এমন একটি আক্রমণাত্মক ভঙ্গিতে তাদের সবচেয়ে শক্তিশালী নৌযানকে প্রতিপক্ষের দোরগোড়ায় পাঠালো, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে আসলে কি বোঝায় তা অনেকেই ঠিকমতো জানেন না। একটি জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর ক্যারিয়ারের ওজন প্রায় 1,00,000 টন। বিষয়টা কল্পনা করার জন্য বলা যায় যে বিখ্যাত টাইটানিক জাহাজের মতো 12টি জাহাজকে একসাথে রাখলে যে ভর হবে, এই একটি জাহাজের ওজন তার সমান। এই ভাসমান দুর্গ তৈরি করতে খরচ হয়েছে প্রায় $13 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কয়েক লক্ষ কোটি টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই জাহাজ চলে পারমাণবিক শক্তিতে, অর্থাৎ একবার জ্বালানি ভর্তি করলে পরবর্তী 25 বছর আর কোনো তেল নেওয়ার দরকার পড়ে না। ঘন্টায় 50 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে এই দানব। তবে এর আসল শক্তি লুকিয়ে রয়েছে এর উপরের ডেকে। একটি মাত্র ক্যারিয়ারে থাকতে পারে 70 থেকে 90টি যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফাইটার জেট, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে উঠতে পারে, গোয়েন্দা নজরদারির জন্য বিশেষ বিমান এবং ধ্বংসাত্মক হেলিকপ্টার ও ড্রোন। কিন্তু এখানে শেষ নয়, এয়ারক্রাফট ক্যারিয়ার কখনো একা যুদ্ধ করে না। যখন এটি সমুদ্রে নামে, তার সাথে 8 থেকে 10টি বা তারও বেশি ছোট বড় যুদ্ধজাহাজ। এর মধ্যে মিসাইলবাহী ক্রুজার, ডেস্ট্রয়ার এবং পানির নিচে লুকিয়ে থাকা মারাত্মক সাবমেরিন। এই পুরো দলটিকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং এর শক্তি অনেক ছোট ও মাঝারি দেশের পুরো সেনাবাহিনীর চেয়েও বেশি। অতীতে আমেরিকা বহুবার এই কৌশল ব্যবহার করে বিভিন্ন দেশকে সতর্ক করেছে। তারা কোনো কথা না বললেই শুধু একটি ক্যারিয়ার পাঠিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে আঘাত হানতে পিছপা হবে না। কিন্তু এবারের পরিস্থিতি আগের সব ঘটনা থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার মঞ্চে নতুন একজন খেলোয়াড় নেমেছে যে আমেরিকার মতোই শক্তিশালী এবং সমানভাবে আগ্রাসী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক চাঞ্চল্যকর রিপোর্টে জানা গেছে যে চীনও তাদের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছেন ইরানের দিকে। যদি এই সংবাদ সত্য হয়, তাহলে পরিস্থিতি এমন এক জটিল পর্যায়ে পৌঁছবে যা আধুনিক ইতিহাসে কখনো দেখা যায়নি। চীনের নৌবহর রওনা হওয়ার খবর প্রথম ধরা পড়েছে জাপানের একটি যুদ্ধজাহাজের রাডারে, যেটি দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছিল। পরে স্যাটেলাইট ইমেজে নিশ্চিত হওয়া যায় যে চীনের শানডং নামের এয়ারক্রাফট ক্যারিয়ার পশ্চিম দিকে যাত্রা করেছে। চীন সরকার আনুষ্ঠানিকভাবে কোনো গন্তব্যের কথা জানায়নি ঠিকই, কিন্তু জাহাজটির গতিপথ পরিষ্কারভাবে ইঙ্গিত করছে যে এটি ভারত মহাসাগর পার হয়ে আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। চীনের শানডং ক্যারিয়ারের ওজন 65 থেকে 70,000 টন। আমেরিকান ক্যারিয়ারের তুলনায় আকারে কিছুটা ছোট হলেও এর মারণ ক্ষমতা কোনো অংশে কম নয়। $16 বিলিয়ন খরচ করে তৈরি এই জাহাজ ঘন্টায় প্রায় 51 কিলোমিটার গতিতে চলতে পারে এবং এর ডেকে বহন করতে পারে 70 থেকে 100টি যুদ্ধবিমান। চীনের নিজস্ব তৈরি J-15 ফাইটার জেট, রাডার ট্যাঙ্কিং বিমান, এমনকি
এমনকি বোমারু বিমানও এই ক্যারিয়ারে দেখা গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো চীন এই জাহাজকেও একা পাঠাচ্ছে না। সমুদ্রের গভীরে এটি সুরক্ষা দিচ্ছে চীনের অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন, যা সম্পূর্ণ অদৃশ্য থেকে শত্রুপক্ষের ওপর মারাত্মক আক্রমণ চালাতে সক্ষম। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ইরানের জলসীমানায় প্রবেশ করে তাহলে যুদ্ধের পুরো হিসাব নিকাশ বদলে যাবে। এই মুহূর্তে সবার মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো চীন কেন এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি আমেরিকার প্রতি চীনের একটি স্পষ্ট কিন্তু নীরব বার্তা। বেজিং বুঝিয়ে দিতে চায় যে মধ্যপ্রাচ্য আর শুধু আমেরিকার একচেটি আধিপত্য থাকছে না, চীনও এখন এই খেলার একজন বড় খেলোয়াড় এবং তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরান ও চীনের সম্পর্ক অনেক পুরনো এবং গভীর। দুই দেশের মধ্যে বিদ্যমান রয়েছে শক্তিশালী অর্থনৈতিক এবং সাবমেরিন বন্ধন। চীন হলো ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার। কয়েক বছর আগে দুই দেশ 25 বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে। সুতরাং বিপদের সময় মিত্রের পাশে দাঁড়ানো চীনের জন্য অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। বিশ্বের দুই বৃহত্তম পরাশক্তি এয়ারক্রাফট ক্যারিয়ার কি সত্যি একই সমুদ্রের মুখোমুখি হবে এবং সেই সংঘর্ষ কতটা ভয়াবহ রূপ নিতে পারে? কিছু বিশ্লেষক মনে করছেন আমেরিকা সম্ভবত চীনের ক্যারিয়ারে পৌঁছানোর আগে তাদের জাহাজকে কৌশলগত কারণে কিছুটা দূরে সরে নেবেন। কারণ এত বিশাল দুটি নৌবহর যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা থেকেও বড় ধরনের সংঘর্ষ হয়ে যেতে পারে। আমেরিকা নিশ্চয়ই এমন অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাইবে না। তবে যদি আমেরিকা পিছিয়ে যায় তাহলে তারা কূটনৈতিকভাবে হেরে যাবে, কারণ চীন প্রমাণ করে দেবে যে এই অঞ্চলে তাদের হস্তক্ষেপ করার ক্ষমতা রয়েছে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। এছাড়াও ইরানের কাছে রয়েছে ঝাঁকে ঝাঁকে ছোট দ্রুতগতির নৌকা, যেগুলো মুহূর্তের মধ্যেই শত্রু জাহাজকে ঘিরে ফেলতে পারে। এই কৌশলগুলোকে বলা হয় সোয়ার্ম ট্যাকটিক্স বা মৌমাছির ঝাঁকের মতো আক্রমণ। এই ধরনের আক্রমণ ঠেকানো বড় জাহাজের জন্য অত্যন্ত কঠিন কাজ। ইরানের কাছে এখন আছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, যা আকাশ থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এই পুরো দাবা খেলার পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে আরও এক পরাশক্তি রাশিয়া। প্রকাশ্যে কোনো যুদ্ধজাহাজ না পাঠালেও ধারণা করা যায় রাশিয়ার পেছন থেকে ইরানের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করা, অস্ত্র সরবরাহ করা, স্যাটেলাইট ছবি শেয়ার করা, আমেরিকান জাহাজের অবস্থান জানিয়ে দেওয়া এবং কূটনৈতিক সমর্থন প্রদান সবই সম্ভব। এই পুরো সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক জায়গাটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের তেল বাণিজ্যের প্রাণকেন্দ্রে এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বয়ে যায় লক্ষ লক্ষ ব্যারেল তেল। যদি এখানে যুদ্ধ বেঁধে যায় তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং তা ধাক্কা লাগবে পুরো বিশ্ব অর্থনীতিতে। রাজনৈতিক শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যেই তাদের জাহাজের লাল সতর্কতা সংকেত জারি করেছে এবং বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তেলের দাম বাড়লে পুরো বিশ্ব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। গরিব দেশগুলোতে শুরু হবে অর্থনৈতিক সংকট। বাংলাদেশের মতো দেশও এর ভয়াবহ প্রভাব পড়বে। এখন পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তা মোটেও শুভ লক্ষণ নয়। এখন পর্যন্ত কোন গুলি ছোড়া হয়নি, কিন্তু দুই পক্ষই দাবার খেলার মতো সতর্কতার চাল দিয়েছে। এই স্নায়ুযুদ্ধ আর কতদিন চলবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ভাগ্য নির্ধারণকারী। চীনের ক্যারিয়ার কোথায় গিয়ে থামবে, আমেরিকা কি সিদ্ধান্ত নেবে এবং ইরান কোনো আকস্মিক পদক্ষেপ নেয় কিনা তার উপর নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ। কূটনৈতিকরা চেষ্টা করছেন পরিস্থিতি সম্পূর্ণভাবে সমাধান করতে, কিন্তু মাঠে যখন এত বড় সামরিক শক্তি মুখোমুখি হয় তখন ছোট একটা ভুল বা দুর্ঘটনা মহাযুদ্ধের কারণ হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যুদ্ধ যদি একবার শুরু হয় তাহলে তা কোথায় গিয়ে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। তিনটি পরমাণু শক্তিধর দেশ এই সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ইতিহাসে আমরা দেখেছি কিভাবে একটা ছোট ঘটনা থেকে শুরু হয় বিশ্বযুদ্ধ। পারস্য উপসাগরের যে উত্তেজনা তৈরি হয়েছে তা সেই একই ধরনের বিপদের সংকেত দিচ্ছে। রাতের অন্ধকারে যখন সাগরের ঢেউ আছড়ে পড়ে এই বিশাল যুদ্ধ জাহাজগুলোর গায়ে, তখন পৃথিবীর কোটি কোটি মানুষ জানে না যে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকজন মানুষের সিদ্ধান্তের উপর। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন দুই পক্ষের সৈন্যরা একে অপরকে পর্যবেক্ষণ করে তখন তাদের হাতে থাকা অস্ত্রগুলো যেন নীরব চিৎকার দেয়। রাডারের পর্দায় ভেসে আসে অসংখ্য লাল বিন্দু। প্রতিটি বিন্দু একটি জাহাজ, একটি বিমান বা একটি সাবমেরিন। যে কোনো মুহূর্তে এই লাল বিন্দুগুলো পরিণত হয়ে যেতে পারে মৃত্যুদূতে। প্রশ্ন হলো কে প্রথম ভুল করবে বা কে প্রথম আক্রমণ করবে। হয়তো কোনো জুনিয়র অফিসার ভুল বোঝাবুঝির কারণে একটি মিসাইল ছুড়বে, হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি বিমান ভুল জায়গায় বোমা ফেলবে, বা হয়তো রাজনৈতিক চাপে পড়ে কোনো নেতা যুদ্ধের সিদ্ধান্ত নেবেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে বড় বড় যুদ্ধ শুরু হয়েছে খুবই ছোট ঘটনা থেকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একজন যুবকের হত্যাকাণ্ড থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বোনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির সময়ে। এখন পারস্য উপসাগরে
মহাসাগরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। শব্দটি শুনতে অতিরঞ্জিত মনে হলেও বাস্তবতা হলো তিনটি পরমাণু শক্তিধর দেশের সামরিক বাহিনী এখন একই অঞ্চলে সক্রিয়। বিশ্বের সাধারণ মানুষ হয়তো তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকছে, কিন্তু যারা আন্তর্জাতিক পরিস্থিতি বোঝেন তারা গভীর উদ্বেগে রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা গুজব। কেউ বলছে যুদ্ধ আসন্ন, কেউ বলছে এটি শুধুই চাপ সৃষ্টির কৌশল। কিন্তু সত্য হলো কেউ নিশ্চিতভাবে জানে না আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনে কি ঘটবে। পৃথিবী এখন দাঁড়িয়ে রয়েছে এক ভয়াবহ মোড়ে, যেখান থেকে দুটো পথ, একটা শান্তির, অন্যটি ধ্বংসের। কোন পথে যাবে মানবজাতি তা নির্ভর করছে এই মুহূর্তে নেওয়ার সিদ্ধান্তের ওপর। সমুদ্রের বুকে জমা হচ্ছে ঝড়ের মেঘ। পারস্য উপসাগরের নীল জলরাশি হয়তো শীঘ্রই রক্তে রঞ্জিত হবে, অথবা কূটনৈতিক জোরে এই সংকট কেটে যাবে। শুধু সময় বলে দেবে কোন পরিণতি অপেক্ষা করছে পৃথিবীর জন্য।